Welcome to online physics classes. নমস্কার বন্ধুরা, অনলাইন ফিজিক্স ক্লাসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমরা যে চ্যাপ্টারটা এখন পড়ছি সেই চ্যাপ্টারটার নাম পরমাণুর গঠন। পারমাণবিক পদার্থবিদ্যা বা অ্যাটমিক ফিজিক্সের অন্তর্গত একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পরমাণুর গঠন। এই সিরিজের এটি চতুর্থ ভিডিও। এই ভিডিওটি ভালো করে বুঝতে গেলে তোমাদেরকে আগের তিনটি ভিডিও অবশ্যই দেখতে হবে। আগের তিনটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। যথারীতি আগের তিনটি ভিডিওর মতো এই ভিডিওটাও একটু লম্বা হবে। তোমাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়িও। আমরা এর আগের দিন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বোর তত্ত্ব। তার আগে আমরা থমসন মডেল, রাদারফোর্ড মডেল নিয়ে পড়াশোনা করেছিলাম। আমরা তারপরে বোর তত্ত্ব দেখেছি এবং বোর তত্ত্ব থেকে আমরা এনতম কক্ষপথের ব্যাসার্ধ বার করেছি, এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ বার করেছি, এনতম কক্ষপথে শক্তি বার করেছি এবং তারপর লাইম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট এবং ফুন্ড সিরিজের উৎপত্তি, তাদের ন্যূনতম এবং দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য এইগুলো দেখেছিলাম। আজকে যে বিষয়গুলো আমরা দেখব সেই বিষয়গুলোর মধ্যে প্রথমেই আসে এক্সাইটেশন এনার্জি বা উদ্দীপন শক্তি। এই এক্সাইটেশন এনার্জি বা উদ্দীপন শক্তি এবং তারপরে আমরা উদ্দীপন বিভব বা এক্সাইটেশন পোটেনশিয়াল দেখব। এই দুটো বুঝতে গেলে প্রথমে আমাদেরকে উদ্দীপন বিষয়টাকে বুঝতে হবে। উদ্দীপন কথাটা উদ্দীপ্ত কথা থেকে এসছে। তোমরা খুব সহজেই বুঝতে পারছো এখানে উদ্দীপ্ত করা বলতে কি বোঝানো হচ্ছে। এখন আমরা দেখেছিলাম নিম্ন শক্তি স্তর থেকে যত উপরের দিকে যাই শক্তি ক্রমশ কমতে থাকে। নিম্ন শক্তি স্তরে শক্তির পরিমাণ কম। ন্যূনতম যে শক্তি দিলে একটা ইলেকট্রন কোনো একটা কক্ষপথ থেকে পরের কক্ষপথে যাবে সেটাকে আমরা সেই কক্ষপথ সংলগ্ন উদ্দীপন শক্তি বলবো। উদ্দীপন বিষয়টা কি না, নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রনকে বাইরে থেকে শক্তি দিয়ে উচ্চ শক্তি স্তরে নিয়ে যাওয়ার পদ্ধতিটা হচ্ছে উদ্দীপন। তাহলে উদ্দীপন শক্তি কি বলবো না, একটা ধরো এটা প্রথম কক্ষপথ n=1, এটা দ্বিতীয় কক্ষপথ n=2, ধরে নিলাম এটা হাইড্রোজেন অ্যাটম। এখন n=1 কক্ষপথ থেকে n=2 কক্ষপথে এই ইলেকট্রনটাকে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি আমাকে দিতে হয়েছে সেই পরিমাণ শক্তি হচ্ছে উদ্দীপন শক্তি বা এক্সাইটেশন এনার্জি। এখন এই উদ্দীপন শক্তির মানটা কত বের করাটাও জটিল কিছু না। আমরা জানি n=1 কক্ষপথে শক্তি কত হয় -13.6 eV। আগের ভিডিওগুলো দেখলে তোমরা নিশ্চয়ই জানতে পারবে। এবং n=2 এই কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত হয় আমরা দেখেছিলাম -3.4 eV। অর্থাৎ আমরা যদি এই দুটো শক্তি স্তরের অন্তর করি তাহলে যেটা আসছে অর্থাৎ 10.2 eV, এটাই হচ্ছে প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় উদ্দীপন শক্তি। এই উদ্দীপন শক্তিকে হাইড্রোজেনের প্রথম উদ্দীপন শক্তি বা ফার্স্ট এক্সাইটেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম বলা হয়। তাহলে হাইড্রোজেনের প্রথম এক্সাইটেশন এনার্জি কি বা প্রথম উদ্দীপন শক্তি কি না, n=1 কক্ষপথ থেকে n=2 কক্ষপথে একটি ইলেকট্রনকে নিয়ে যেতে গেলে যতটা শক্তি লাগে সেটা হচ্ছে প্রথম উদ্দীপন শক্তি। দ্বিতীয় উদ্দীপন শক্তি কি না, n=1 থেকে n=3 এই জায়গায় নিয়ে গেলে যে পরিমাণ শক্তি লাগে সেটা হচ্ছে দ্বিতীয় উদ্দীপন শক্তি। তোমরা আগের ভিডিওয়ে নিশ্চয়ই দেখেছো যে 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনের শক্তি হয় -1.51 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ এই কক্ষপথ থেকে প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন নিয়ে যেতে গেলে যে শক্তিটা লাগে সেটা হচ্ছে 12.09 eV। তাহলে 12.09 eV হলো হাইড্রোজেনের দ্বিতীয় উদ্দীপন শক্তি বা সেকেন্ড এক্সাইটেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম। তাহলে আরেকবার আমরা দেখে নিই, n=1 কক্ষপথ থেকে n=2 কক্ষপথে বা n=2 কক্ষপথে ইলেকট্রনকে নিয়ে যেতে গেলে যে পরিমাণ শক্তি দিতে হয় তাকে বলে হাইড্রোজেনের প্রথম উদ্দীপন শক্তি। এবং n=1 কক্ষপথ থেকে n=3 কক্ষপথে ইলেকট্রনকে নিয়ে যেতে গেলে যে পরিমাণ শক্তি দিতে হয় তাকে বলে হাইড্রোজেনের দ্বিতীয় উদ্দীপন শক্তি। এই শক্তির সংলগ্ন যে বিভব তাকেই আমরা উদ্দীপন বিভব বলি। উদ্দীপন বিভব আলাদা করে বোঝার কিচ্ছু নেই। অর্থাৎ যে পরিমাণ বিভব দিলে একটি ইলেকট্রন n=1 থেকে n=2 চলে যাবে সেটাই উদ্দীপন বিভব। একইভাবে n=1 থেকে n=3 যেতে পারে, সেগুলো সেই সংলগ্ন উদ্দীপন বিভব। এরপর আমাদের দেখতে হবে আয়নায়ন পোটেনশিয়াল বা আয়নায়ন বিভব। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষত ফিজিক্সে তোমাদের যতটা না লাগবে তার থেকে অনেক বেশি তোমাদের কেমিস্ট্রিতে এই পয়েন্টটা লাগবে। আয়নায়ন কাকে বলে? আয়নায়ন সহজ জিনিস, আয়ন করাকে আয়নায়ন বলে। আয়ন মানে কি? আয়ন মানে একটি আধানগ্রস্ত কণা। এখন আধানগ্রস্ত কণা কি করে করব? পরমাণু তো নিস্তড়িত কণা, আমরা পরমাণু থেকে নিশ্চয়ই প্রোটন বার করতে পারবো না, সেটি খুব জটিল একটি প্রক্রিয়া। তাহলে একটি পরমাণুকে আধানগ্রস্ত করা বা আয়ন করার সহজ পদ্ধতি হলো তার থেকে একটি ইলেকট্রনকে টেনে
বার করে আনা। অর্থাৎ যে পদ্ধতিতে কোনো পরমাণুতে অবস্থিত একটি ইলেকট্রনকে ওই পরমাণু থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায় সেই পদ্ধতিকে আমরা বলি আয়নাইজেশন বা আয়নায়ন। সেই পদ্ধতিটাকে বলা হয় আয়নাইজেশন বা আয়নায়ন। আবার বলছি, যে পদ্ধতিতে কোনো পরমাণুতে অবস্থিত একটি ইলেকট্রনকে ওই পরমাণু থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায় তাকে আমরা বলবো আয়নায়ন বা আয়নাইজেশন। এবং ন্যূনতম যে শক্তি সরবরাহ করলে ভূমিস্তরে অবস্থিত কোনো একটি মৌলের পরমাণু আয়নে পরিণত হয় তাকেই ওই মৌলের আয়নায়ন শক্তি বলে। অর্থাৎ ভূমিস্তরে অবস্থিত একটি ইলেকট্রন, আমরা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে জানি ভূমিস্তরে অবস্থিত একটি ইলেকট্রনের শক্তি হচ্ছে -13.6 eV। এই ইলেকট্রনটাকে আমাকে বের করে দিতে গেলে, অর্থাৎ n=1 কক্ষপথ থেকে n=∞ কক্ষপথে দূরে বার করে দেওয়ার অর্থ হচ্ছে ইনফিনিটিতম কক্ষপথে নিয়ে যেতা। তো এই n=1 কক্ষপথ থেকে n=∞ কক্ষপথে নিয়ে যেতে গেলে যে পরিমাণ শক্তি দিতে হবে সেই পরিমাণ শক্তিকেই আমরা আয়নায়ন শক্তি বলে থাকি। তাহলে আয়নায়ন শক্তির মান কত? না n=∞। এই কক্ষপথে বুঝতেই পারছো ইলেকট্রনের শক্তি হচ্ছে 0 এবং n=1 কক্ষপথে ইলেকট্রনের শক্তি 13.6 eV। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আয়নায়ন শক্তি কত হয়ে গেল? 13.6 eV - 0 অর্থাৎ 13.6 eV। অর্থাৎ ভূমিস্তরে অবস্থিত একটি হাইড্রোজেন পরমাণুর আয়নায়ন শক্তি হলো 13.6 eV। এই তিনটে পয়েন্ট তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, এগুলোর সংজ্ঞা পরীক্ষায় প্রায়ই আসে এবং এগুলো সম্পর্কে বিশেষ ধারণা না থাকলে পরবর্তীকালে একটু অসুবিধা হতে পারে। এরপরে আমরা যে দুটো জিনিস দেখব সেটা হচ্ছে, আমরা যে বোর তত্ত্ব পড়েছিলাম সেই বোর তত্ত্ব থেকে আমরা দেখব কিভাবে একটি পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্য হয় সেই তরঙ্গ দৈর্ঘ্যকে ব্যাসার্ধের সাথে সম্পর্কিত করা যায়। খুব সহজ প্রমাণ, একবার ভালো করে দেখলেই তোমরা এটা বুঝতে পারবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, এটা বোঝার আগে আমাদেরকে আরেকটা হাইপোথিসিস বুঝতে হবে যেটাকে বলে ডি ব্রগলি হাইপোথিসিস। ডি ব্রগলি বানানটা হয়তো ভুল হলো, তোমরা একটুখানি দেখে নেবে। তো এটাকে আমরা বলি ডি ব্রগলি হাইপোথিসিস। ডি ব্রগলি হাইপোথিসিসটা কি বলছে, যদি এম ভরের কোনো একটা কণা সেটা ভি বেগে যাচ্ছে, এম ভরের কোনো একটা কণা সেটা ভি বেগে যাচ্ছে, যদি যায় তবে তার সম্পর্কিত যে তরঙ্গ দৈর্ঘ্য সেই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হবে h/p, যেখানে p হচ্ছে ভরবেগ, h প্ল্যাঙ্কের ধ্রুবক, দিস ইজ ইকুয়াল টু h/mv। অর্থাৎ এম ভরের একটি কণা যদি ভি বেগে যায় তাহলে তার সম্পর্কিত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান h/p সমান h/mv হবে। এটা নিয়ে আমরা ডিটেলে পরবর্তীকালে আরও পড়াশোনা করব। খালি এটুকু জেনে রাখো, কোনো একটি কণা যদি নির্দিষ্ট কোনো বেগে যায় তার যেমন ওয়েভ নেচার আছে তেমন কোনো একটা ওয়েভ তারও পার্টিকেল নেচার বা তরঙ্গ ধর্ম কিন্তু থাকে। অর্থাৎ তরঙ্গ ধর্ম এবং কণা ধর্মকে বিশেষভাবে আলাদা করা যায় না, এটাই বিজ্ঞানী ডি ব্রগলি প্রথম বলেছিলেন, তাই তার থিওরিকে ডি ব্রগলিস হাইপোথিসিস বা ডি ব্রগলিস থিওরি বলা হয়। তাহলে ডি ব্রগলি থিওরি থেকে আমরা দেখতে পাচ্ছি ল্যামডা সমান h/p সমান h/mv। এখন আমরা বোরের যে দ্বিতীয় স্বীকার্য, বোরের দ্বিতীয় স্বীকার্যে আমরা কি দেখেছিলাম? বোরের দ্বিতীয় স্বীকার্যে আমরা দেখেছিলাম mvr, দিস ইজ ইকুয়াল টু nh/2π। আমরা বোরের দ্বিতীয় স্বীকার্যে দেখেছিলাম mvr সমান nh/2π। যদি এটা আমরা করি তাহলে আমরা যেটা দেখতে পাবো, আমরা 2πr করে দিলাম, 2πr দিস ইজ ইকুয়াল টু nh/mv সমান n/mv। এখন দেখো এই h/mv এটাই ল্যামডা সমান n ল্যামডা। তাহলে 2πrn বা 2πr যা বলবে, 2πrn এটা হচ্ছে n-তম কক্ষপথের পরিসীমা। তাহলে n-তম কক্ষপথের যে পরিসীমা সেটা সব সময় কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ যেটা আছে তরঙ্গ দৈর্ঘ্য তার পূর্ণ গুণিতক হবে। অর্থাৎ পূর্ণ সংখ্যক তরঙ্গ নিয়ে সবসময় একটি কক্ষপথের যে মানে পরিসীমা সেটা তৈরি হবে। অর্থাৎ একটি কক্ষপথ কখনো অর্ধেক সংখ্যক তরঙ্গ নিয়ে তৈরি হয় না, সেটা পূর্ণ সংখ্যক তরঙ্গ নিয়ে তৈরি হয়। অর্থাৎ প্রথম কক্ষপথ যেটা সেটা সবসময় n সমান 1 বসালে একটি তরঙ্গ নিয়ে তৈরি হবে, অর্থাৎ ইলেকট্রনের যেটা তরঙ্গ দৈর্ঘ্য হবে তার সঙ্গে সমান হবে। দ্বিতীয় কক্ষপথের যেটা পরিসীমা সেটা সবসময় 2 নম্বর
তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের যে 2 গুণ করলে যেটা হবে সেটার সঙ্গে সমান হবে, অর্থাৎ পরপর n সমান 1 2 3 তুমি যদি পরপর বসিয়ে যাও তাহলে যেটা পাবে সেগুলো প্রত্যেকটা একটা একটা করে কক্ষপথের ব্যাসার্ধ বোঝাবে, একটা করে কক্ষপথের পরিসীমা বোঝাবে। তাহলে যে জিনিসগুলো আমরা দেখতে পেলাম এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। এর উল্টোটাও আসতে পারে, সেটা হচ্ছে 2 rn = n ল্যামডা ধরে তোমাকে mvr = nh/2 প্রমাণ করতে দিতে পারে পরীক্ষায়। এটা জাস্ট তার উল্টোটা হবে, বুঝতেই পারছো, জটিল কিচ্ছু না। অর্থাৎ এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এলাম যে পরমাণুর যে কক্ষপথ সেটা কখনো কোনো ভগ্নাংশ সংখ্যক তরঙ্গদৈর্ঘ্য নিয়ে তৈরি হতে পারে না, সেটা সবসময় পূর্ণ তরঙ্গদৈর্ঘ্য নিয়েই তৈরি হবে। এরপরে আমরা 4 নম্বর যে পয়েন্টে আসব এবং বোর তত্ত্বের এটা শেষ পয়েন্ট, সেটা হচ্ছে বোর তত্ত্বের ত্রুটি। আবার বলছি, বড় বড় বিজ্ঞানীদের ক্ষেত্রে ভুল শব্দটা ব্যবহার করা উচিত না, সেই কারণে আমরা ত্রুটি বলবো, ইংরেজিতে বলবো ড্রব্যাক, অর্থাৎ ড্রব্যাক অফ বোরস থিওরি। দেখো বোর থিওরির যে ত্রুটি, কয়েকটা ত্রুটি তোমরা নিজেরাই বলতে পারবে। যেমন বোর থিওরিতে আমাকে প্রথমেই যেটা বলে দিল বিজ্ঞানী নিলস বোর, কি বলে দিলেন যে পরমাণুর মধ্যে ইলেকট্রনটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরলে সেটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে না, বিজ্ঞানী নিলস বোর বলে দিলেন। কেন করবে না সেটার ব্যাখ্যা বিজ্ঞানী নিলস বোর দিতে পারলেন না। অর্থাৎ আবর্তনরত ইলেকট্রন তার অভিকেন্দ্র ত্বরণ আছে, তবু আবর্তনরত ইলেকট্রনের অভিকেন্দ্র ত্বরণ থাকা সত্ত্বেও সেটি তড়িৎচুম্বকীয় বিকিরণ কেন করতে পারে না, সেটি বোর তত্ত্ব ব্যাখ্যা করতে পারল না। 2 নম্বর আর একটা জিনিস বোর তত্ত্ব ব্যাখ্যা করতে পারছে না। তোমরা যদিও জানো যে একটি কক্ষপথে কতগুলো করে ইলেকট্রন থাকবে এবং সেই ইলেকট্রনের বিন্যাস কেমন হবে, তোমরা ক্লাস 10-এ অলরেডি পড়ে এসেছো, কিন্তু বোর থিওরি সেটার কোনো ব্যাখ্যা করতে পারছে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বোর থিওরির যে বোর তত্ত্বের 3টি স্বীকার্য আছে, সেই স্বীকার্যে কোথাও নেই যে প্রথম কক্ষপথে কটি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে কটি ইলেকট্রন থাকবে। অর্থাৎ বোর তত্ত্ব প্রতিটা কক্ষপথে কতগুলো করে ইলেকট্রন থাকবে সেটি ব্যাখ্যা করতে পারছে না। 3 নম্বর, আমরা বলেছিলাম যে একটি কক্ষপথে ইলেকট্রনের স্থায়িত্বকাল 10⁻⁸ সেকেন্ড। এটি কিন্তু বোর তত্ত্ব থেকে বলা না, এটা স্বাভাবিকভাবে বলা। বোর তত্ত্ব কিন্তু এই ইলেকট্রনের যে স্থায়িত্বকাল, এই স্থায়িত্বকালকে ব্যাখ্যা করতে পারছে না। সবথেকে বড় যে ড্রব্যাক সেটা হচ্ছে বোর তত্ত্ব এটা ব্যাখ্যা করতে পারছে না যে হাইড্রোজেন সদৃশ্য পরমাণুগুলো ছাড়া বাকি পরমাণুগুলোর বর্ণালীর এরকম নেচার বা এরকম ধর্ম দেখা যায় কেন। বোর থিওরি হাইড্রোজেন সদৃশ্য পরমাণুর ক্ষেত্রে মোটামুটিভাবে কিছুটা খেটে যায়, কিন্তু হাইড্রোজেন সদৃশ্য পরমাণু না হলে তার ক্ষেত্রে বোর তত্ত্ব সঠিকভাবে কাজ করতে পারে না। অর্থাৎ বোর তত্ত্বের সাহায্যে সেই বর্ণালীর কোনো ব্যাখ্যা করা সম্ভব হয় না। এটা একটা খুব বড় সমস্যা। 5 নম্বর যে বোর তত্ত্বের ত্রুটি, সেটা হচ্ছে বোর তত্ত্ব থেকে আমরা ধরে নিয়েছিলাম যে পরমাণুর যে কক্ষপথগুলো, অর্থাৎ যে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে সেই কক্ষপথগুলো আমরা ধরে নিয়েছিলাম বৃত্তাকার। কিন্তু তোমরা জানো এবং তোমরা পরবর্তীকালে দেখবে যে এই কক্ষপথগুলো কিন্তু আদতে বৃত্তাকার নয়, এগুলো উপবৃত্তাকার। তাহলে এই কক্ষপথগুলো বৃত্তাকার কেন সেটার ব্যাখ্যাও বোর দিতে পারেনি, এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে এই কক্ষপথগুলো আদতে বৃত্তাকার নয়ও। তাহলে পরমাণুগুলোর যে কক্ষপথ সেগুলি বৃত্তাকার কেন সেটিরও সঠিক ব্যাখ্যা বোর দিতে পারেননি, যদিও পরবর্তীকালে আমরা দেখব যে সেগুলো আদতে বৃত্তাকার নয়। তাহলে বোর তত্ত্বের ত্রুটি বা ড্রব্যাক জিজ্ঞাসা করলে মোটামুটিভাবে এগুলো তোমাদেরকে বলতে হবে। এরপরে বোর তত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ অনেক গাণিতিক সমস্যা আসে, পরীক্ষাতেও আসে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা টুকটাক যেগুলো নিয়ে আলোচনা করেছি থিওরি পড়ার সময়, অর্থাৎ সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বা বিএন আরএন এর সঙ্গে এন এর সম্পর্ক, সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক ইত্যাদি যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেগুলো তো রইলই। এর বাইরে অনেক গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমে এই গোটা চ্যাপ্টারের থিওরিটা শেষ করব, তারপরে আমরা এই গোটা চ্যাপ্টারটা অর্থাৎ পরমাণুর গঠনের আমরা সব অঙ্ক, যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো পরীক্ষায় আসতে পারে এবং পরবর্তীকালে লাগতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে এক্স রশ্মির উৎপাদন এবং ধর্ম, প্রোডাকশন অ্যান্ড প্রপার্টিজ অফ এক্স রে। এটি খুব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা বুঝতেই পারছো এক্স রশ্মি নিয়ে প্রশ্ন পরীক্ষায় প্রায়ই আসে, তোমরা আগের বছরে প্রশ্ন দেখলে সেটা বুঝতেও পারবে। খুব জটিল কোনো বিষয় না, একটু ভালোভাবে বুঝলেই হবে। তোমরা নিচু ক্লাসে একটুখানি এক্স রশ্মি পড়েছো, এখানে আরও তোমাদেরকে একটু গভীরে পড়তে হবে। তো এখন আমরা এই এক্স রশ্মির উৎপাদন এবং ধর্ম নিয়ে আলোচনা করব। এক্স রশ্মির উৎপাদন এবং ধর্ম। এক্স রশ্মির উৎপাদন দেখতে গেলে এই
ছবিটা যেটা এঁকে রেখেছি, তোমরাও নিচু ক্লাসে দেখেছো, এই ছবিটার দিকে দেখো। এখন ইলেকট্রন কিভাবে বেরোতে পারে এর মোটামুটি 4টে ব্যাখ্যা বিজ্ঞানীরা দিয়েছিলেন। এই 4টে ব্যাখ্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হচ্ছে থার্ম আয়নিক এমিশন, অর্থাৎ কোনো পদার্থকে যদি গরম করা হয় তবে তার থেকে ইলেকট্রন বেরোতে পারে। 2 নম্বর ফটো ইলেকট্রিক এমিশন, অর্থাৎ কোনো পদার্থে আলো ফেললে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে আলো হতে হবে, সেটা আমরা দেখব পরবর্তীকালে। কোনো পদার্থে যদি আমরা আলো ফেলি সেখান থেকে বেরোতে পারে। 3 নম্বর ফিল্ড এমিশন, অর্থাৎ কোনো পদার্থ থেকে আমরা বিভব দিয়ে ইলেকট্রন টেনে বার করে আনতে পারি। এবং 4 নম্বর সেকেন্ডারি এমিশন। তাহলে ইলেকট্রন নিঃসরণ মোটামুটি 4টে পদ্ধতিতে হয়: থার্মায়নিক এমিশন বা তাপীয় ইলেকট্রন নিঃসরণ, ফটো ইলেকট্রিক এমিশন বা আলোক তড়িৎ নিঃসরণ, ফিল্ড এমিশন অর্থাৎ ক্ষেত্র নিঃসরণ, এবং সেকেন্ডারি এমিশন বা দ্বিতীয় নিঃসরণ। তো এই যে সেকেন্ডারি এমিশন, এই সেকেন্ডারি এমিশনটা আমাদের এই এক্স রশ্মি উৎপাদনের ক্ষেত্রে একটু বেশি গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে। ফিল্ড এমিশন বললাম যে যদি বিভব দেওয়া হয় তাহলে বিভব দিয়ে ইলেকট্রন টেনে বার করে আনা সম্ভব হয়ে থাকে কখনো কখনো, সেটাকে আমরা ফিল্ড এমিশন বলবো। এবং সেকেন্ডারি এমিশন কোনটাকে বলবো? সেকেন্ডারি এমিশন হচ্ছে যদি আমরা একটা বস্তু দিয়ে অন্য বস্তুতে আঘাত করে সেখান থেকে ইলেকট্রন বের করে আনতে পারি তবে সেটা সেকেন্ডারি এমিশন বলবো। সেকেন্ডারি এমিশনে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে, সেগুলোর দিকে আমরা আসছি না এখনই। আপাতত আমরা সেকেন্ডারি এমিশনের একটি মৌলিক ব্যাখ্যা করব এক্স রশ্মি উৎপাদনের পদ্ধতি আলোচনা করতে গিয়ে। এক্স রশ্মি কীভাবে উৎপাদন করা হয় না, এক্স রশ্মি উৎপাদন করতে গেলে আমার লাগবে একটা ক্যাথোড এবং অ্যানোড। ক্যাথোড এবং অ্যানোড তোমরা কাকে বলে জানো? ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত যে তড়িৎদ্বার তাকে আমরা ক্যাথোড বলি, এবং ধনাত্মক তড়িৎগ্রস্ত যে তড়িৎদ্বার তাকে আমরা অ্যানোড বলি। তো এই যে ক্যাথোডটা, এই ক্যাথোডটা সাধারণত প্ল্যাটিনামের তৈরি হয়। এই ক্যাথোডটাকে আমরা তড়িৎ দিয়ে প্রচণ্ড পরিমাণ গরম করব। এখন এই ক্যাথোডটাকে যদি আমরা গরম করি সেখান থেকে ইলেকট্রন বেরোবে। এখন সেই ইলেকট্রনগুলো গিয়ে অ্যানোডে একটা টার্গেটে হিট করবে, একটা টার্গেটে আঘাত করবে। এই টার্গেটটা কিসের হবে না, এই টার্গেটটা হবে আমার প্ল্যাটিনাম বা মলিবডেনিয়ামের মতো পদার্থের তৈরি। প্ল্যাটিনাম বা মলিবডেনিয়াম ব্যবহার করার বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কথা, প্ল্যাটিনাম বা মলিবডেনিয়ামের গলনাঙ্ক অনেক বেশি, যার ফলে এখান থেকে ইলেকট্রনগুলো, ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো গিয়ে অ্যানোডে আঘাত করলে যে ব্যাপক পরিমাণে তাপ উৎপন্ন হয়, সেই ব্যাপক পরিমাণে তাপ উৎপন্ন হলেও এই অ্যানোডটা কিন্তু গলে যাবে না। প্লাস এটা ধাতু, সুতরাং ধাতু হলে সেটা তাপ পরিবহনও করতে পারবে। তাহলে এখানে গিয়ে আঘাত করলো, এই ইলেকট্রনগুলো যদি এখানে গিয়ে আঘাত করে তবে এখান থেকে এক্স রশ্মি নির্গমন সম্ভব। তাহলে এখান থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে এক্স রশ্মি। বিষয়টা আমরা যতটা সোজা ভাবছি আসলে কিন্তু ততটা সোজা নয়। এটা করতে গেলে কি কি জিনিস খেয়াল রাখতে হবে? প্রথম কথায় ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে অতি উচ্চ একটি বিভব দিতে হবে। অতি উচ্চ বিভব কত? এটা 10 কিলোভোল্ট হতে পারে, 30 কিলোভোল্ট হতে পারে, 40 কিলোভোল্ট হতে পারে, 50 কিলোভোল্ট হতে পারে, বা কখনো কখনো তার থেকেও বেশি হতে পারে। অর্থাৎ ব্যাপক একটা বিভব পার্থক্য সৃষ্টি করতে হবে ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে। তাহলে এটা চলে গেল আমার প্রথম। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে? দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে বিভব পার্থক্যটা আমরা সৃষ্টি করলাম, এই বিভব পার্থক্যটা সৃষ্টি করলেই যে ক্যাথোড থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে অ্যানোডে আঘাত করে দেবে তা কিন্তু নয়। এই ক্যাথোড থেকে অ্যানোডে ইলেকট্রনটাকে আঘাত করার মাঝে যদি এখানে বায়ু থাকে তবে বায়ুর কণাগুলোয় আঘাত করে ইলেকট্রনগুলো আটকে যেতে পারে। তার জন্য এই যে কাঁচের টিউবের মধ্যে আমাকে ক্যাথোড এবং অ্যানোডটাকে রাখতে হবে। এই কাঁচের টিউবের মধ্যে ক্যাথোড এবং অ্যানোডটাকে রেখে এই টিউবটাকে প্রায় বায়ুশূন্য করে দিতে হবে। প্রায় বায়ুশূন্য করে দেওয়া মানে অ্যাকচুয়ালি বায়ুশূন্য করা তো সম্ভব না। তার জন্য আমরা যেটা করব, এর মধ্যে বায়ুর চাপটাকে খুব কমিয়ে দেবো। আমরা জানি বায়ুমণ্ডলে স্বাভাবিক চাপ হচ্ছে 760 মিলিমিটার পারস্তম্ভের চাপের সমান। আমরা চেষ্টা করব এখানকার বায়ুমণ্ডলের চাপটা 0.01 mmHg অর্থাৎ 0.01 মিলিমিটার পারস্তম্ভের চাপের সমান করে দিতে। অর্থাৎ একেবারে যতটা সম্ভব হয় ততটা বায়ুকে আমরা এখান থেকে নির্গমন করে দেবো। তার দুটো সুবিধা: প্রথম কথা, এই ইলেকট্রনগুলো বায়ুকণায় আঘাত লেগে আটকে যাবে না। 2 নম্বর, ইলেকট্রনগুলো খুব সহজেই ক্যাথোড থেকে অ্যানোডে চলে যেতে পারবে।
এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই ক্যাথোডটাকে আমরা তাপ দিয়ে গরম করব। খুব কম তাপ দিলেও হবে না, যথেষ্ট তাপ লাগে, তাহলে যথেষ্ট পরিমাণে একটা ভোল্টেজ দিয়ে আমরা ক্যাথোডটাকে গরম করব। এবার ইলেকট্রনগুলো গিয়ে অ্যানোডে আঘাত তো লাগলো, কিন্তু আঘাত লাগলেই যে ইলেকট্রন আঘাত লাগলেই যে এক্স রশ্মি বেরিয়ে যাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। দেখা যাচ্ছে যে এখান থেকে ইলেকট্রনগুলো যে শক্তি নিয়ে অ্যানোডে গিয়ে আঘাত করছে সেই শক্তির প্রায় 95% থেকে 99% শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এবং শুধুমাত্র 1% শক্তি বা 1% ইলেকট্রনই এখান থেকে এক্স রশ্মি জেনারেট করতে পারে বা এক্স রশ্মি উৎপাদন করতে পারে। অর্থাৎ যে শক্তি নিয়ে ইলেকট্রনটা গিয়ে অ্যানোডে আঘাত করলো সেই ইলেকট্রনটা অধিকাংশ শক্তি কিন্তু আমার তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যেতে পারে। এবার বুঝতেই পারছো, যদি 10 কিলোভোল্ট একটি বিভব প্রভেদের মধ্যে দিয়ে ইলেকট্রন যায়, সে গিয়ে আঘাত করে, তাহলে কি ব্যাপক পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে। সেই তাপ উৎপন্ন হলে সেই তাপটাকে আমাকে যে কোনো উপায়ে এর ভেতর থেকে বার করে আনতে হবে। সেই কারণের জন্য এই প্ল্যাটিনাম বা মলিবডেনিয়ামের তৈরি এই অ্যানোড টার্গেটটাকে কিন্তু ক্রমাগতভাবে ঠান্ডা করে যেতে হবে জলের প্রবাহের মধ্যে দিয়ে। তাহলে জল দিয়ে আমাদের এটাকে কিন্তু ঠান্ডা করতে হবে। তাহলে এই বিষয়গুলো মেনটেন করতে হবে এবং এগুলো কিন্তু খুব কঠিন কাজ। তারপরে এখান থেকে যেখান দিয়ে এক্স রশ্মিটা বেরোবে সেখানটাকে কিন্তু একটা উইন্ডো তৈরি করতে হয়, উইন্ডো রাখতে হয় জানলার মতো, নয়তো চারপাশ দিয়ে এক্স রশ্মিটা বেরিয়ে যেতে পারে। এক্স রশ্মি আমাদের নির্দিষ্ট জায়গা দিয়েই দরকার হয়, সেই কারণে সেখান থেকে একটা উইন্ডো লাগে। এছাড়াও আরও কয়েকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে যে টার্গেটটা অর্থাৎ প্ল্যাটিনাম বা মলিবডেনিয়ামের যে অ্যানোডটা, এই অ্যানোডটা চেষ্টা করা হয় যাতে 45 ডিগ্রি কোণে রাখা হয়, কারণ অ্যানোডটা বুঝতে পারছো যদি সোজাসুজি থাকতো তাহলে যে পথে আসতো সেই পথেই চলে যেত, তাহলে সেটা সম্ভব নয়। আমাকে নির্দিষ্ট কোনো একটা দিকেই লাগবে এক্স রশ্মিটা, সেই কারণের জন্য এটাকে একটা মোটামুটিভাবে 45 ডিগ্রি কোণে রাখা হয়। তো এই টোটাল পদ্ধতির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই বিভব প্রভেদটা, অর্থাৎ কতটা ভোল্টেজ আমরা দিচ্ছি। আমরা যত ভোল্টেজ বাড়াবো বুঝতেই পারছো তত ইলেকট্রনটা শক্তি বাড়বে, এবং যত ইলেকট্রনটা শক্তি বাড়বে তত নিঃসৃত যে এক্স রশ্মি তার শক্তি বাড়বে। অর্থাৎ নিঃসৃত এক্স রশ্মি, যে এক্স রশ্মিটা বেরিয়ে আসছে তার শক্তিটা নির্ভর করে এই বিভব প্রভেদের ওপর। তো এটা গেল এক্স রশ্মির একটা উৎপাদনের সহজ পদ্ধতি। এক্স রশ্মি উৎপাদন করতে গেলে কি কি মৌলিক বিষয় থাকে, তাতে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হয় সেগুলো আমরা বললাম। এবার যে এক্স রশ্মিটা বেরোচ্ছে সেই এক্স রশ্মিটার শক্তি কেমন হয় এবং এক্স রশ্মিটা বেরোনোর যে পারমাণবিক ব্যাখ্যা সেগুলোর দিকে আমরা যাব। মাথায় রাখবে, যখন এক্স রশ্মি উৎপাদন হয় তখন কিন্তু শুধুমাত্র যে এক্স রশ্মি হয় তা নয়, অনেক ধরনের শক্তি হতে পারে, কিন্তু তার মধ্যে এক্স রশ্মিটা আমাদের গুরুত্বপূর্ণ, কারণ এক্স রশ্মির নানাবিধ ব্যবহার আছে। তো এক্স রশ্মি কতটা, এক্স রশ্মি মোটামুটিভাবে 10⁻⁻8 সেন্টিমিটার এই রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য যাদের হয় তাদেরকে আমরা এক্স রশ্মি বলে থাকি। তো আমার এই রেঞ্জের শক্তিটা কিন্তু এই রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সেই তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মিটা আমার লাগবে। তাহলে আমাকে এবার দেখতে হবে যে এক্স রশ্মি কীভাবে তৈরি হয়। এক্স রশ্মি কীভাবে তৈরি হয় বুঝতে গেলে আমাকে পরমাণুর একদম মৌলিক গঠনে চলে যেতে হবে। পরমাণুর মৌলিক গঠন যদি আমরা দেখি, আমি বারবার বলছি, আমরা দেখেছিলাম যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি অনেক কম, এবং পরবর্তীকালে যত শক্তি স্তরগুলোর দিকে যাব ইলেকট্রনের শক্তি আমার পরিবর্তিত হতে হতে এগিয়ে যাবে। তাহলে ধরো এটা একটা নিউক্লিয়াস, এর পাশে যেটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এটা চতুর্থ কক্ষপথ। আরও বেশি সংখ্যক কক্ষপথ আঁকতে পারলে সুবিধা হতো, এখন আমি আঁকছি না। এই যে প্ল্যাটিনাম বা মলিবডেনিয়াম ব্যবহার করা হয়, এই প্ল্যাটিনাম বা মলিবডেনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক অনেকটা বেশি হয়, এবং পরমাণু ক্রমাঙ্ক যত বেশি হবে এক্স রশ্মি পাওয়ার চান্সও তত বাড়বে। কিভাবে বাড়বে সেটা এক্স রশ্মি উৎপাদনটা একটু দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো, এটাকে আমরা কে কক্ষপথ বলি, প্রথম কক্ষপথ যেটা তোমরা জানো, দ্বিতীয়টাকে আমরা এল বলি, তৃতীয়টাকে এম বলি, চতুর্থটাকে এন বলি, এরকমভাবে কক্ষপথগুলোর আমরা নামকরণ করে থাকি, তোমরা জানো। এখন একটা কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কত হয় তোমরা জানো, কোনো একটা কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হয় 2 × n², যেখানে n হচ্ছে কক্ষপথের সংখ্যা। তাহলে কে কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কত হবে, 2 × 1² মানে 2, প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে 2 × 2² মানে 2 × 2 = 4 আর 4 = 8টা, তৃতীয় কক্ষপথ এম কক্ষপথে 2 × 3² মানে 18টা, 18টা আমি আর আঁকলাম না,
তোমরা জেনে রাখো তৃতীয় কক্ষপথে 18টা হবে, চতুর্থ কক্ষপথে 2 × 4 স্কোয়ার মানে হচ্ছে 4 4 16 আর 4 16 দুগুণে 32টা। তাহলে এরকমগুলো হতে থাকে। পঞ্চম কক্ষপথে 50টা হবে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের একটা মৌলিক স্ট্রাকচার। তবে এটা কিন্তু একেবারে যে ত্রুটি মুক্ত তা নয়। তোমরা নিশ্চয়ই পরবর্তীকালে দেখবে বা অনেকে হয়তো ক্লাস 11-এ দেখেও নিয়েছো যে ইলেকট্রনের বিন্যাস কিন্তু এভাবে আসলে হয় না। 1s 2s 2p 3s 3p 3d এই ফরম্যাটে হয়। আপাতত আমি সুবিধার জন্য এই ফরম্যাটটাকে ইউজ করছি, যেখানে 2 4 6 এভাবে আমরা বিন্যাস করতে পারি, অর্থাৎ 2, 8, 2 এরকম নানা ফরম্যাটে বিন্যাস করা যায়। তো যাই হোক, এই যে ইলেকট্রনটা অনেক বেশি বাউন্ড টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের সঙ্গে এর আকর্ষণ শক্তি অনেকটা বেশি, কারণ এটি নিউক্লিয়াসের সবথেকে কাছে অবস্থিত। এটারও তাই। এখন যদি কোনোভাবে এই ইলেকট্রনটাকে আঘাত করলাম আমি, দিয়ে এটাকে আমি ছিটকে বার করে দিলাম, যদি এটা করা সম্ভব হয় তাহলে এইখানে একটা শূন্যস্থান তৈরি হয়ে যাবে। যদি এখানে একটা শূন্যস্থান তৈরি হয়ে যায় তাহলে দেখো কে কক্ষপথে যদি একটা শূন্যস্থান তৈরি হয় তাহলে এল, এম, এন ইত্যাদি কক্ষপথ থেকে ইলেকট্রন এসে এই শূন্যস্থানটাকে পূরণ করার চেষ্টা করবে। যদি এটা হয় তাহলে দেখো খুব উঁচু কম্পাঙ্কের বা নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের একটি তরঙ্গ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এটাই আমরা এক্সওসি তৈরি হওয়ার মৌলিক নীতি। অর্থাৎ কোনোভাবে আমার ভেতরের কক্ষপথের ইলেকট্রনগুলোকে ছিটকে বার করে দিতে হবে। তার ফলে ওপরের কক্ষপথগুলো থেকে অর্থাৎ এল, এম, এন, ও, পি ইত্যাদি কক্ষপথ থেকে ইলেকট্রন এসে ওই শূন্যস্থান পূরণ করবে, যার ফলে আমার এক্সওসি তৈরি হবে। অবশ্যই বিষয়টা যতটা সহজ বলছি ততটা সহজ কিন্তু নয়। কেন নয়? কারণ আমি পরমাণু খুব ছোট, তাকেই আমরা দেখতে পাই না, তাহলে তার মধ্যে একটা ইলেকট্রনকে কিভাবে দেখতে পাবো? অর্থাৎ টার্গেট করে একটি ইলেকট্রনকে আঘাত করা সেটা সম্ভব নয়। প্লাস ইলেকট্রনটা কক্ষপথে ঘূর্ণায়মান। তাহলে আমি যখন এখান থেকে ক্যাথোড থেকে যখন আমি ইলেকট্রন দিয়ে এর মধ্যে থেকে এর বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলোকে যখন বার করার চেষ্টা করছি, তখন দেখো এখানে আমার এল কক্ষপথের ইলেকট্রন বা কে কক্ষপথে ইলেকট্রনের সাথে সাথে কিন্তু এম, এন, ও, পি বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনে বেরিয়ে যেতে পারে, এবং সেখানে এক্সওসির সাথে অন্যান্য অনেক তরঙ্গ দৈর্ঘ্যের কিন্তু তরঙ্গ আমরা পেয়ে যাব। অর্থাৎ এক্সওসি যেটা পাওয়া যায় সেটা পিওরলি এক্সওসি পাওয়া কিন্তু খুব কঠিন। সেখান থেকে আমার এক্সওসি যতটুকু প্রয়োজন সেটুকু আমরা এক্সট্রাক্ট করে ইউজ করতে পারি, সেটা আলাদা কথা। কিন্তু এক্সওসি একদম প্রপারলি শুধুমাত্র কিছু এক্সওসি তৈরি করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, কোনোদিনই সম্ভব নয়। তাহলে এক্সওসি তৈরি হলে এটা হচ্ছে মৌলিক নীতি। আমরা যদি একটু স্ট্রাকচার ওয়াইজ দেখতে চাই তাহলে ধরো এটা n=1 কক্ষপথ, n=2, n=3 ইত্যাদি। তাহলে n=1 যে কক্ষপথ, এই n=1 কক্ষপথ থেকে একটা ইলেকট্রন চলে গেছে। এখন যদি n=2 কক্ষপথ থেকে একটি ইলেকট্রন এসে এই কে কক্ষপথ অর্থাৎ n=1 যে কক্ষপথ অর্থাৎ কে কক্ষপথে শূন্যস্থান পূরণ করে, তবে যে এক্সওসি যে স্পেকট্রামটা তৈরি হয় অর্থাৎ যে বৈশিষ্ট্যমূলক বর্ণালী তৈরি হয়, বৈশিষ্ট্যমূলক বর্ণালী আমরা দেখব, সেটাকে আমরা কে লাইন বলি। তাহলে কে লাইন কারণ কি? কারণ কে কক্ষপথে শূন্যস্থান পূরণ করছে, তাই সেটাকে কে লাইন বলি। একইভাবে যদি 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে আসে সেটাকে হচ্ছে কে লাইন বলে, যেমন সেরকম 3 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে এলে সেটাকেও কে লাইন বলবো। কিন্তু 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর এলে সেটাকে কে আলফা বলবো, এবং 3 নম্বর থেকে 1 নম্বর এলে সেটাকে কে বিটা বলবো। এখন যেহেতু 2 নম্বর 2s 2pতে ভাগ আছে, সেই জন্য 2 নম্বরে 2s থেকে 1s এলে সেটা কে আলফা 1, 2p থেকে 1s এলে সেটা হচ্ছে কে আলফা 2। সেরকমভাবে আমরা 3s 3p 3d তিনটে লাইন থেকে যেগুলো আসবে কে বিটা 1, কে বিটা 2 এবং কে বিটা 3, এই তিনটে লাইন বলবো। অর্থাৎ কোনো একটি কক্ষপথ থেকে যদি 1 নম্বর কক্ষপথে আসে যে এক্সওসিটা পাওয়া যায় সেটাকে আমরা কে আলফা লাইন বলবো। সেরকমভাবেই 3 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন এলে সেটাকে আমরা এল লাইন বলবো, কারণ 2 নম্বর কক্ষপথটা এল কক্ষপথ, সেই জন্য 2 নম্বর কক্ষপথে যে লাইনগুলো আসে সেগুলো হচ্ছে এল লাইন। তো এইভাবে কে আলফা কে বিটা লাইন যেমনভাবে তৈরি হয় তেমনভাবে এল আলফা এল বিটা লাইনগুলো তৈরি হয়ে থাকে। এরপরে আমাদের যে জিনিসটা দেখতে হবে, এই যে ইলেকট্রনটা
আসছে, ইলেকট্রনটা আসার ফলে ইলেকট্রনটা আঘাত করলো টার্গেটে, তার ফলে এক্স রশ্মি তৈরি হলো। এখন এই যে এক্স রশ্মিটা তৈরি হলো, এই এক্স রশ্মিটার শক্তি কোথা থেকে আসে? এখন দেখো, যদি ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে একটা ইলেকট্রন যায়, ধরো ভি বিভব প্রভেদ, তার মধ্যে দিয়ে যদি একটা ইলেকট্রন যায় যার আধান ই, তবে তার শক্তির পরিমাণ হয় ইভি, আমরা জানি। অর্থাৎ ই আধানযুক্ত একটি ইলেকট্রন ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে গেলে যে পরিমাণ গতিশক্তি গেইন করে বা গতিশক্তি প্রাপ্ত হয় সেটাকে আমরা ইভি দিয়ে বলি। 1 ইলেকট্রন ভোল্ট কাকে বলে? না, একটি আধান 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে গেলে ইলেকট্রন অবশ্যই সেটি যে পরিমাণ গতিশক্তি পায় সেটাকে 1 ইলেকট্রন ভোল্ট বলে। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁻19 জুল হয়ে থাকে। তো এখন ধরো একটা ইলেকট্রন ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে এলো, এসে আঘাত করলো টার্গেটে, তার ফলে এক্স রশ্মি তৈরি হলো। যে এক্স রশ্মি তৈরি হলো, ধরে নিলাম তার কম্পাঙ্ক নিউ। যদি কম্পাঙ্ক নিউ হয় তার শক্তি হবে এইচ নিউ। যদি তার শক্তি এইচ নিউ হয়, সেই এইচ নিউ শক্তিটা সে কোথা থেকে পাচ্ছে? সেই এইচ নিউ শক্তিটা সে পাচ্ছে এই ইভি থেকে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে ই সমান এইচ নিউ। ই হচ্ছে এখানে এক্স রশ্মির শক্তি, দিস ইজ এইচ নিউ ইকুয়াল টু ইভি। ই হচ্ছে ইলেকট্রনের আধান এবং ভি হচ্ছে ভোল্টেজ। এইচ নিউকে আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা, যেহেতু নিউ সমান সি বাই ল্যামডা, দিস ইজ ইকুয়াল টু ইভি। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি? ল্যামডা সমান এইচ সি বাই ইভি, এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা এক্স রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করতে পারি। এবং অবশ্যই যদি এক্স রশ্মির কম্পাঙ্ক বার করতে হয় তাহলে আমরা এই লাইনটা থেকে বার করব। দেখতে পাচ্ছ যে যত ভি বেশি হবে তত ল্যামডা কম হবে, যত ভি কম হবে তত ল্যামডা বেশি হবে। অর্থাৎ ভি যত বেশি হবে ল্যামডা তত কম হবে, এবং ল্যামডা তত কম হলে নিউ তত বেশি হবে, কারণ ল্যামডা এবং নিউ পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ ভি কম হলে ল্যামডা বেশি হলে নিউ কম, অর্থাৎ এক্স রশ্মির শক্তি কম। আবার যদি ভি বেশি হয়, অর্থাৎ বিভব প্রভেদ যদি বেশি হয়, সেক্ষেত্রে ল্যামডা কম হলে নিউ বেশি হলে এইচ নিউ বেশি, অর্থাৎ এইচ নিউ বেশি হলে যে এক্স রশ্মিটা আসবে সেই এক্স রশ্মিটার শক্তি বেশি হবে। তাহলে এক্স রশ্মির শক্তি বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের হাতে রাস্তা কি আছে? আমাদের হাতে একমাত্র রাস্তা হচ্ছে বিভব প্রভেদ অর্থাৎ ভিকে বৃদ্ধি করা, কারণ এইচ হচ্ছে ধ্রুবক, সি হচ্ছে ধ্রুবক, ই হচ্ছে ধ্রুবক। তো এইভাবে ভি বৃদ্ধি করে আমরা এক্স রশ্মির শক্তি বৃদ্ধি করতে পারি। এই কারণের জন্য এক্স রশ্মির শক্তির ওপর নির্ভর করে আমরা এক্স রেকে দুটো ভাগে ভাগতে পারি। একটা হচ্ছে হার্ড এক্স রশ্মি বা হার্ড এক্স রে, আর একটা হচ্ছে সফট এক্স রশ্মি বা সফট এক্স রে। হার্ড এক্স রে মানে যেটার শক্তি বেশি, এবং সফট এক্স রে মানে যেটা শক্তি কম। হার্ড এক্স রে এবং সফট এক্স রে ব্যবহার কি? সফট এক্স রে আমাদের হাড় ভেঙে গেলে আমরা ছবি তুলতে যাই, বা বিভিন্ন রকমের শারীরবৃত্তীয় যেসব ছবি আমরা এক্স রশ্মির মাধ্যমে তুলি সেগুলো আমরা সফট এক্স রশ্মি দিয়ে তুলি, কারণ সেগুলো যদি হার্ড এক্স রশ্মি দিয়ে তুলতে যাই তাহলে কোষ নষ্ট হয়ে যেতে পারে। হার্ড এক্স রশ্মি কোথায় ব্যবহার হয়? যদি কোনো ব্রিজের মধ্যে ফাটল থাকে বা কোনো ধাতব বস্তুর মধ্যে যদি ফাটল থাকে, সেটা বুঝতে গেলে আমাদের হার্ড এক্স রশ্মি কাজে লাগে, কারণ সেক্ষেত্রে সফট এক্স রশ্মি সেই ধাতব বস্তুকে ভেদ করে ভেতরে ঢুকতে পারে না। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসতেই পারে যে সফট এক্স রশ্মি এবং হার্ড এক্স রশ্মির ব্যবহার কি? তাহলে সফট এক্স রশ্মি এবং হার্ড এক্স রশ্মির ব্যবহার তোমরা লিখবে। এক্স রশ্মির সব থেকে গুরুত্বপূর্ণ ব্যবহার অবশ্যই আমরা চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করি এক্স রশ্মি, চিকিৎসা শাস্ত্রে ব্যবহার এক্স রশ্মির সব থেকে গুরুত্বপূর্ণ ব্যবহার। এছাড়া কোনো পরীক্ষাগারে কোনো বস্তুকে শনাক্ত করতে গেলেও অনেক সময় আমাদের এক্স রশ্মির ব্যবহার করতে হয়। তাহলে এক্স রশ্মি আমাদের ব্যবহারগুলো লাগবে। এক্স রশ্মির ধর্ম কী কী আছে, প্রপার্টিস, আমরা যদি এক্স রশ্মির ধর্ম দেখি, এক্স রশ্মির প্রথম গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে এক্স রশ্মি ফটোগ্রাফিক প্লেটের ওপর কাজ করে, অর্থাৎ এক্স রশ্মি ফটোগ্রাফিক প্লেটকে কালো করে দিতে পারে। 2 নম্বর হচ্ছে এক্স রশ্মির প্রতিপ্রভা সৃষ্টি করার ধর্ম আছে, এক্স রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। এবং 3 নম্বর এক্স রশ্মি গ্যাসকে আয়নিত করতে পারে। তাহলে এই 3টে ধর্ম তোমরা খুব ভালো করে জেনে রাখবে। এবং চতুর্থ ধর্ম যেটা, এক্স রশ্মি কোনো পদার্থকে ভেদ করে যেতে পারে। তাহলে সফট এক্স রে, হার্ড এক্স রে কাকে বলে হয়ে গেল, এবং এক্স রশ্মির 4টে ধর্ম কী কী হয়ে গেল?
এক্স রশ্মি ফটোগ্রাফিক প্লেটের ওপর কাজ করে, এক্স রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে, এক্স রশ্মি গ্যাসকে আয়নিত করতে পারে এবং এক্স রশ্মি কোনো পদার্থকে ভেদ করে যেতে পারে। এরপর আমরা এই যে ল্যামডা ইজিক্যাল টু এইচসি বাই ইভি, এখান থেকে ম্যাথামেটিক্যাল ফর্মুলা করার জন্যে আমরা কিছু শর্টকাট পদ্ধতি জেনে রাখবো। এখন দেখো, ল্যামডার ভ্যালু যা কিছু হলেই কিন্তু এক্স রশ্মি তৈরি হবে এমন নয়। ল্যামডার ভ্যালু যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে কখনো কখনো এমন হতেই পারে যে রশ্মিটা পাওয়া গেল সেটা এক্স রশ্মি হলো না। অর্থাৎ এক্স রশ্মি পেতে গেলে ল্যামডার একটা ন্যূনতম ভ্যালু লাগবে, ন্যূনতম মান লাগবে। ন্যূনতম যে মানে ল্যামডা দিলে আমরা এক্স রশ্মি উৎপাদন করতে পারি সেটাকে আমরা ল্যামডা মিনিমাম বলি। মিনিমাম কথার অর্থ হচ্ছে সর্বনিম্ন। ল্যামডা মিনিমাম সমান এইচসি বাই ইভি। এক্ষেত্রে ভিটা অবশ্যই আমার ম্যাক্সিমাম হতে হবে, তবে গিয়ে ল্যামডাটা মিনিমাম হবে। এখন এই এইচসি বাই ই, এই তিনটে ধ্রুবক রাশি, এগুলোকে যদি আমরা বসাই তাহলে যে রাশিমালা পাবো সেটা হচ্ছে 12,400 বাই ভি। এটা অ্যাংস্ট্রম ইউনিটে হবে। অর্থাৎ ল্যামডা মিনিমাম বার করার শর্টকাট ফর্মুলা হচ্ছে 12,400 বাই ভি, অর্থাৎ ভি মানে বিভব প্রভেদ, যত হবে সেটা অ্যাংস্ট্রম ইউনিট। কোনো কোনো বইয়ে এই ভ্যালুটা 12,400 জায়গায় একটু এদিক ওদিক থাকতে পারে, কিন্তু তোমরা 12,400ই মনে রাখবে। তাহলে তোমাদের যেসব কম্পিটিটিভ পরীক্ষা, অর্থাৎ নিট হোক বা জয়েন্ট হোক বা অন্যান্য যে ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা বসতে যাচ্ছ, সেই সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। কারণ বেশিরভাগ কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ থাকে না। সুতরাং গাণিতিক সমস্যা যত সহজে তোমরা করতে পারবে সেটা কিন্তু তোমাদের পক্ষে তত মঙ্গল। এটাকে যদি আমি ন্যানোমিটারে লিখি তাহলে 1240 বাই ভি ন্যানোমিটার হয়ে যাবে। একটা শূন্য কমে যাবে অ্যাংস্ট্রম ইউনিট থেকে ন্যানোমিটারে যেতে গেলে। তাহলে এক্স রশ্মির এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে তোমাদের আগেই বলেছি। এখন এক্স রশ্মির এই যে বর্ণালীটা এলো, আমরা আগে বলছিলাম যে আমরা কোনো একটা যখন এক্স রশ্মি তৈরি করতে যাব, সবটাই যে সবসময় এক্স রশ্মি হবে তার কিন্তু কোনো মানে নেই। এক্স রশ্মির সাথে অন্যান্য রশ্মিও থাকতে পারে, বা এক্স রশ্মির মধ্যেই অন্য যেসব রশ্মিগুলো থাকে যেগুলো এক্স রশ্মির অন্তর্গত কিন্তু আমাদের কাজের নয়, সেই রশ্মিগুলো আমাদের থেকে যায়। তো এক্স রশ্মিকে যদি আমি তৈরি করতে যাই এবং সেটাকে যদি গ্রাফে প্লট করি তাহলে দেখব এক্স রশ্মির দুটো অংশ পাবো। একটাকে বলবো নিরবিচ্ছিন্ন বর্ণালী, বা যেটাকে ইংরেজিতে বলে কন্টিনিউয়াস স্পেকট্রাম, এবং 2 নাম্বার যেটা সেটাকে বলে বৈশিষ্ট্যমূলক বর্ণালী, যেটাকে বলে ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম। এই দুটোকে গ্রাফে প্লট করলে তোমরা বুঝতে পারবে এই দুটোর নাম এরকম কেন এবং এই দুটোর গুরুত্ব কি। তাহলে দেখা যাক এক্স রশ্মিকে গ্রাফে প্লট করলে কীরকম। আমরা যদি এক্স অক্ষ বরাবর তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ, যেটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি, প্লট করি, এবং ওয়াই অক্ষ বরাবর যদি স্পেসিফিক ইন্টেন্সিটি বা আপেক্ষিক প্রাবল্য প্লট করি, তাহলে মোটামুটিভাবে একটা এরকম গ্রাফ পাবো। এই গ্রাফটাকে তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এই গ্রাফের ক্ষেত্রে যে জিনিসটা তোমাদেরকে দেখতে হবে, দেখো এক্স রশ্মি কিন্তু ন্যূনতম একটা তরঙ্গ দৈর্ঘ্য থেকেই উৎপন্ন হতে আরম্ভ করছে। এটাকে আমরা ল্যামডা মিনিমাম বলবো। ল্যামডা মিনিমাম সম্পর্কে আগেই বলেছি। এবং এই যে পিকগুলো, এই পিকগুলোই হচ্ছে যেগুলো আমরা কে আলফা কে বিটা নিয়ে আলোচনা করলাম, সেই কে আলফা কে বিটা হচ্ছে এই পিকগুলো। দেখো প্রথমে আমরা একটা ডট দিয়ে লাইন টেনে নিলাম। এই ডট দিয়ে যে লাইনটা টানলাম এটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস স্পেকট্রাম, এবং এই যে পিকগুলো, এই পিকগুলো হচ্ছে বৈশিষ্ট্যমূলক বর্ণালী বা ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম। এই ক্যারেক্টারিস্টিক স্পেকট্রামটা কোনো একটা পদার্থের ক্যারেক্টার অর্থাৎ ধর্ম বুঝতে কিন্তু আমাদেরকে সাহায্য করে, সেই কারণে এগুলোর নাম ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম। এখন যদি আমরা বিভব প্রভেদ বাড়াই, অর্থাৎ যদি বেশি বিভব প্রভেদ সৃষ্টি করি, তাহলে কন্টিনিউয়াস স্পেকট্রামটা কিন্তু নানাভাবে বদলে যেতে পারে। কীরকমভাবে বদলে যেতে পারে না, কখনো হয় যেটা
তুমি যদি 20 ভোল্ট প্লট করো, 20 ভোল্টের বিভব প্রভেদ দিলে যদি এরকম হয়, 10 ভোল্টের বিভব প্রভেদ দিলে তোমার এরকম হবে। 30 ভোল্ট যদি দাও তুমি, সেক্ষেত্রে হয়তো এরকম হবে। 40 ভোল্ট দিলে এটা হয়তো এরকম হবে। যে জিনিসটাকে তোমাকে খেয়াল রাখতে হবে, যত দেখো কিলোভোল্ট বাড়াচ্ছি, অর্থাৎ যত বিভব প্রভেদ বাড়াচ্ছি অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে, ল্যামডা মিনিমামটা কিন্তু তত কমে কমে আসছে। অর্থাৎ 10 কেভির জন্য ল্যামডা মিনিমাম যা, 40 কেভির জন্য কিন্তু ল্যামডা মিনিমাম অনেকটা কম। আমরা যখন ল্যামডা মিনিমামের এক্সপ্রেশন বার করেছিলাম, দেখো 12,400/ভি এত অ্যাংস্ট্রম ইউনিট দিয়েছিলাম। অর্থাৎ ভি যত কম ল্যামডা মিনিমাম তত বেশি। এখানেও দেখতে পাচ্ছ ভি যত কম ল্যামডা মিনিমাম তত বেশি, এবং ভি যত বেশি ল্যামডা মিনিমাম তত কম। আর একটা জিনিস খেয়াল রাখবে, 10 কিলোভোল্টের পিক যেখানে হবে, 20 কিলোভোল্টের পিক কিন্তু তার থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য হবে, 30 কিলোভোল্টের পিক তার থেকেও কম তরঙ্গ দৈর্ঘ্য হবে, এবং 40 কিলোভোল্টের পিক তার থেকেও কম তরঙ্গ দৈর্ঘ্যের হবে। অর্থাৎ যে কন্টিনিউয়াস স্পেকট্রামটা, সেই কন্টিনিউয়াস স্পেকট্রামটা কিন্তু নানাভাবে শিফট করে যেতে পারে। তাহলে এই দুটো গ্রাফ কিন্তু খুব খুব যত্ন সহকারে তোমরা পড়বে। বৈশিষ্ট্যমূলক বর্ণালী এবং যেটা আমাদের কন্টিনিউয়াস স্পেকট্রাম, সেই দুটোই তোমরা দেখবে, কিন্তু ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম বা বৈশিষ্ট্যমূলক বর্ণালীটা তোমাদেরকে অনেক ভালো করে পড়ে রাখতে হবে। মাথায় রাখবে, যেমনটা গ্রাফে এঁকেছি কে আলফা, তার কিন্তু ইন্টেন্সিটি, স্পেসিফিক ইন্টেন্সিটি বা আপেক্ষিক প্রাবল্য কিন্তু অনেক বেশি হবে কে বিটার থেকে। বুঝতেই পারছো, কে আলফাটা অনেক বেশি ইন্টেন্সিটি পাওয়ার চান্স অনেক বেশি। কারণটা কি, ইন্টেন্সিটি বা প্রাবল্য কিসের উপর নির্ভর করে না, সংখ্যার উপর নির্ভর করে। সেক্ষেত্রে সংখ্যাটা কে আলফায় অনেকটা বেশি হতে পারে, সেই জন্য কে আলফার ক্ষেত্রে ইন্টেন্সিটি অনেক বেশি, কে বিটার ক্ষেত্রে ইন্টেন্সিটিটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম। এখন এই বৈশিষ্ট্যমূলক বর্ণালীটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই বৈশিষ্ট্যমূলক বর্ণালী থেকে বিভিন্ন বিষয়ে গবেষণা করে কিন্তু অনেক পদার্থের ধর্ম আমরা বার করতে পারি। এই বিষয়ে একজন বিজ্ঞানী একটা খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব দিয়েছিলেন, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে মোজলে। মোজলের সূত্র আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ল। মোজলের সূত্র কিভাবে এসেছিল সেই ব্যাপারে বিস্তারিত বর্ণনা এখনই যাচ্ছি না, তবে মোজলের সূত্রের যে ম্যাথামেটিক্যাল ফর্মটা কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, সেটা আসে। আমরা যদি এই বৈশিষ্ট্যমূলক বর্ণালীর কম্পাঙ্কগুলোর দিকে নজর দিই, তাহলে দেখব √μ দিস ইজ ইকুয়াল টু a ইন্টু z-1 হয় সব সময়। এটা হচ্ছে মোজলের সূত্র। তাহলে মোজলের সূত্রটা কি হয়ে গেল, আমরা যদি বৈশিষ্ট্যমূলক বর্ণালীর ক্ষেত্রে জাজমেন্ট করি, তাহলে যে কম্পাঙ্কগুলো পাবো বৈশিষ্ট্যমূলক বর্ণালী, সেই কম্পাঙ্কের যে কম্পাঙ্কের বর্গমূল সব সময় জেডের সাথে সমানুপাতিক হয়, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্কের সাথে সমানুপাতিক হয়। বুঝতেই পারছো, এটা একটা স্ট্রেট লাইন কার্ভ, কারণ স্ট্রেট লাইন কার্ভ y = mx + c এই ফরম্যাটে হয়। তাহলে এটা একটা স্ট্রেট লাইন কার্ভ, এখানে এটা একটা ধ্রুবক। তাহলে এটাকে যদি আমি গ্রাফিক্যালি প্লট করি, তাহলে গ্রাফটা কীরকম পাবো, আমি এখানে z-1 তার হোল স্কোয়ার প্লট করছি এবং এখানে ই প্লট করছি। কেন এরকম প্লটটা করলাম? কারণ দেখো, এটাকে যদি আমি বর্গ করি, তাহলে নিউ সমান a² ইন্টু z-1 তার হোল স্কোয়ার পাবো। এখন z-1 তার হোল স্কোয়ার এটা একটা সংখ্যা হবে, এ একটা ধ্রুবক, আগেই বলেছি। তাহলে আমরা যদি h নিউ করি, দিস ইজ ইকুয়াল টু a² ইন্টু h ইন্টু z-1 তার হোল স্কোয়ার। এটা কিন্তু একটা ধ্রুবক। যদি এটা ধ্রুবক, এটাকে আমরা এক্সে প্লট করেছি এবং এটাকে আমরা ওয়াই এ প্লট করেছি। তাহলে এই গ্রাফটা কেমন দেখতে লাগছে, y = mx এর মতো দেখতে লাগছে। তাহলে এই যে গ্রাফটা হলো, এই গ্রাফটার দিকে তোমরা দেখো যে এই গ্রাফটা y = mx এর মতো দেখতে লাগছে। y = mx কি না, y = mx কিন্তু একটা মূলবিন্দুগামী সরলরেখার গ্রাফ। তাহলে মূলবিন্দুগামী সরলরেখার গ্রাফ হওয়াতে কে আলফা লাইন বলো, কে বিটা লাইন বলো, সেগুলো কিন্তু সব মূলবিন্দুগামী সরলরেখা হবে। এখন এই মূলবিন্দুগামী সরলরেখাগুলো যদি আমরা ঠিকঠাকভাবে আঁকতে পারি, তাহলে আমরা অনেক অজানা মৌলের সন্ধান করতে পারবো। কেমনভাবে অজানা মৌলের সন্ধান করতে পারবো? অজানা মৌলের সন্ধান করতে পারবো, ধরো আমি একটা স্ট্রেট লাইন আঁকছি, এই জায়গায় গিয়ে কোথাও একটা আমি ই পেলাম, কিন্তু
এর করসপন্ডিং কোনো জেড অর্থাৎ কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক আমার জানা নেই, অর্থাৎ এই জায়গায় আমি ই পেয়েছি কিন্তু এর করসপন্ডিং কোনো জেড আমার জানা নেই। তার মানে আমি এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে এই পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট একটা মৌল কিন্তু আমাদের অস্তিত্ব আছে। তাহলে এইভাবে আমরা এই গ্রাফটা থেকে কে আলফা কে বিটার যে বিভিন্ন গ্রাফগুলো বা এল আলফা এল বিটার যে গ্রাফগুলো হয় সেই গ্রাফগুলো থেকে কিন্তু আমরা অনেক অজানা মৌলের সন্ধান করতে পারি। এর ডিটেলড ক্যালকুলেশন আছে, কিন্তু এই ডিটেল ক্যালকুলেশন তোমাদের এক্ষুনি প্রয়োজন নেই। তোমরা আপাতত এইটুকু জেনে রাখবে যে এই গ্রাফ থেকে, যেহেতু এটা একটা স্ট্রেট লাইন গ্রাফ, সেহেতু এই গ্রাফ থেকে বিভিন্ন বিন্দুর গবেষণা করে আমরা কিন্তু খুব সহজেই বিভিন্ন মৌলের আবিষ্কার করতে পারি। প্র্যাকটিক্যালি যেটা হয়েছিল, আমরা জেড ইজিক্যাল টু 43, 72 এরকম পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট আরও অনেকগুলো আছে, এরকম পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট বেশ কিছু মৌল কিন্তু আমরা এই পদ্ধতিতে আবিষ্কার করেছিলাম। অর্থাৎ মোজলের সূত্র ব্যবহার করে কিন্তু এই পদ্ধতিতে আমাদের অনেক নতুন মৌল কিন্তু আবিষ্কার করা সম্ভব হয়েছে। তাহলে মোজলের সূত্রের গুরুত্ব কি? মোজলের সূত্রের প্রথম গুরুত্ব হচ্ছে মোজলের সূত্র ব্যবহার করে অনেক অজানা মৌলের সন্ধান কিন্তু করা যায়। 2 নম্বর, মোজলের সূত্র কিন্তু পরমাণু মডেলকে একদম টোটালি সাপোর্ট করে, অর্থাৎ পরমাণু মডেলকে পুরোপুরি সমর্থন করে। এই পুরোপুরি সমর্থন করার জন্যে আমরা পরমাণু মডেলের যে ব্যাখ্যা, পরমাণু মডেলটা যে অ্যাকচুয়ালি টোটালটা ভুল নয় সেই সিদ্ধান্তে কিন্তু আসতে পারি। এবং আরও একটা গুরুত্বপূর্ণ মোজলের সূত্রের গুরুত্ব, সেটা হচ্ছে মোজলের সূত্রটাকে প্রয়োগ যদি আমরা করি এবং তার সঙ্গে যদি থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল যে ডেটাগুলো পাচ্ছি সেগুলো যদি কম্প্যারিজন করি, তাহলে দেখব যে এই যে কুলম্বীয় বল যেটা আমাদের কাজ করে পরমাণুর মধ্যে, কুলম্বীয় বলের যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে কিন্তু মোজলের সূত্র সাপোর্ট করছে। তাহলে মোজলের সূত্রটা কি? রুট নিউ ইজিক্যাল টু a ইন্টু জেড মাইনাস 1, বা আমি রুট নিউ প্রপোর্শনাল টু জেড বা রুট নিউ প্রপোর্শনাল টু জেড মাইনাস 1, যেটা বলবে রুট নিউ প্রপোর্শনাল টু জেড মাইনাস 1 সেটা বলাও ভুল নয়। রুট নিউ প্রপোর্শনাল টু জেড মাইনাস 1 এটা বলাও ভুল না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোজলের সূত্র। মোজলের সূত্র থেকে বিভিন্ন গ্রাফগুলো পরীক্ষায় আসতে পারে। এছাড়া যেটা আসতে পারে মোজলের সূত্রের গুরুত্ব, খুব ইম্পর্টেন্ট মোজলের সূত্রের গুরুত্ব কি বলবে না, মোজলের সূত্র ব্যবহার করে অনেক অজানা মৌলের সন্ধান করা সম্ভব হয়েছে। মোজলের সূত্র পরমাণু মডেলকে সমর্থন করে, যার জন্যে পরমাণু মডেল যে সম্পূর্ণরূপে ত্রুটিযুক্ত নয়, অর্থাৎ পরমাণু মডেলেরও যে কিছু গ্রহণযোগ্যতা আছে সেটা মোজলের সূত্র থেকে প্রমাণ করা যায়। এবং মোজলের সূত্র কুলম্বীয় বলের অস্তিত্বকে পরমাণুর মধ্যে আমাদের সাপোর্ট করে। তাহলে মোজলের সূত্রের এটা হয়ে গেল খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার। এরপরে যে জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, এখান থেকে অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেম আসে পরমাণুর গঠন থেকে। এর পরের লেকচারে আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো দেখব। আপাতত বিষয়ভিত্তিক যে আলোচনা পরমাণুর গঠন সেটা এখানেই শেষ। যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করে বন্ধুদেরকে জানাবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এর পরের ভিডিওয় আমরা পরমাণু মডেলের বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তবে আবারও মনে করিয়ে দিতে চাই, এই গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা তখনই সফল হবে যদি তোমরা এই 4টে ভিডিও, অর্থাৎ আগের 3টে এবং এই ভিডিওটা, এই 4টে ভিডিও ভালো করে দেখে যদি এগুলো তোমরা তৈরি করে রাখো, খাতায় কলমে যদি অভ্যেস করে রাখো এবং পুরো বিষয়টা সম্পর্কে তোমাদের ধারণা যদি স্পষ্ট থাকে, তবে তোমরা খুব সহজেই এখান থেকে যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আছে সেই ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলোর সমাধান করতে পারবে। আশা করি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। খুব ভালো থেকো, ধন্যবাদ।